তাদের এই শিখানো কয়েকটা বুলি 2 বছর 1 বছর আপনার ওরিয়েন্টেশন করালো কেউ বা কারা, সেটার উপর তারা একটা রাষ্ট্র চালাবে, এটা হতে পারে না। ওই বাসাটার সামনে দিয়ে গেলে মানুষ যেন বলে এটা এইখানে এই করা হতো। আজকে আপনি কোথায় বলবে? এই ছেলেরা তো সব ইতিহাস চুরমার করে দিল। আপনারা গাজীপুরে গিয়ে ডাকাতি করতে গিয়ে ওখানে আপনারা মব করতে গেলেন, মবের শিকারও হলেন। মব করতে গেলে সবাই তো আপনার ছেড়ে দিবে না। এই বিপ্লবে তো কোনো দল শুরুতে আগাই আসে নাই। শুরুতে বিএনপি বলেছিল যে এই বিপ্লবের সাথে আমাদের সম্পর্ক নাই। পরবর্তীতে যখন বিপ্লব সফল হয়ে গেল, এখন তারা নির্বাচনের জন্য আসছে, হলে এটা বাস্তবায়ন করতে হবে খুব দ্রুত। ভোটের যে নিরাপত্তা সেটা কে দিবে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কি এই মুহূর্তে সেইভাবে ক্যাপাবল হয়েছে কিনা? জিএম কাদের এই আপনার ফ্যাসিস্টের সহযোগী ছিল, প্রত্যেকটা নির্বাচনে তাকে সহযোগিতা করেছে। মব নিয়ে আপনি কথা বলছেন, মব নিয়ে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে আপনি রংপুরে দেখেছেন যে জাতীয় পার্টির এক নেতার বাসায় ভাঙচুর হামলা হয়েছে, সেখানে সেনাবাহিনীও গিয়েছিল। এই যে মব, আমরা বিভিন্ন জায়গায় মব দেখেছি, এখনও এই 9 মাস পরে মব কিভাবে টিকে থাকে? আপনি কি বলবেন? সেটা তো আমাদেরও প্রশ্ন। আমরা তো এই কথাটা অনেক দিন যাবৎ বলছি, বলেই তো আমরা আসলে তাদের বিরাগভাজন হচ্ছি। আমরা যখন সত্যি কথা বলি, যেমন সরকার যখন আসলো তখন এই ছাত্ররা ব্যারাকে ফিরে যাবে, এটা আমরা খুব চেয়েছিলাম। ওরাই রাজনীতি করবে, এই দেশ ওরাই চালাবে। কিন্তু কিছুদিন পর ওদের যথাযোগ্য অভিজ্ঞতা হওয়ার পরে সেটা না করে যখন আমরা যে সময়টা ছাত্র রাজনীতি করতাম, ওই সময়টায় ওরা মূল দলের রাজনীতিতে আসলো। প্রবলেমটা কিন্তু এই জায়গায়, না তারা খাপ খাওয়াতে পারছে, না আমরা খাপ খাওয়াতে পারছি। এই যে তাদের বিহেভিয়ার কিন্তু ছাত্রদের চেয়েও নিচে, নিম্নমানের। এই যে মবটা করছে, কিন্তু তারা পরিচিত হচ্ছে কিন্তু মূল দলের সাথে। আমরা স্টেপ বাই স্টেপ, আমার উত্থানটা কিন্তু ছাত্র দল থেকে। তো ছাত্র দলের কর্মী হিসেবে আমার উত্থান, তো সেইখান থেকে এই পর্যন্ত এসেছি। তো সেইখানে আমি তো আমার অতীতটার দিকে ফিরে তাকাই, যখন ওদের দিকে তাকাই নিশ্চয়ই আমার ভালো লাগে না, লাগার কথা না। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি সমস্ত বাংলাদেশের একটা চিত্রের কথা বলছি। তো সেই জায়গায় ওরা আমাদের সন্তান, আমরা ওদের জন্য যে সুকান্ত বলেছে না, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আমরা তো তাদের জন্য স্থান ছেড়ে, আমি চাই বা না চাই ছাড়তে হবে। আমরা তো সেই জন্যই তাদেরকে যোগ্য করতে চাই যে আজকের সন্তান যেন আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসেবে শিক্ষিত, অভিজ্ঞ সব কিছু হয়। তাদের এই শিখানো কয়েকটা বুলি 2 বছর 1 বছর আপনার ওরিয়েন্টেশন করালো কেউ বা কারা, সেটার উপর তারা একটা রাষ্ট্র চালাবে, এটা হতে পারে না, এটা হয় না। মুখস্থ বুদ্ধি দিয়ে রাজনীতির অভিজ্ঞতা লাগে। আমি যেভাবে এরশাদ বিরোধী কথা বলতে পারবো, আপনি যেভাবে পারবেন, সুলতান ভাই যেভাবে পারবে, ও কিন্তু পারবে না। কারণ ওর যখন জন্ম যতটুকু হয়েছে, ও হয়তো তাইরে নাইরে করে হয়তো ছোট বাচ্চা ছিল যদি জন্ম হয়ে থাকে, ওর দ্বারা সম্ভব না। ওর বই পড়ে কথা বলতে হবে। তো এখন কথা হলো যে আমরা এটা চেয়েছি, ওরা করে নাই দেখেন আজকে একটা ঘটনা ঘটার পরে মব যখন থাকার কথা ছিল 2 দিন 4 দিন 5 দিন, একটা অভ্যুত্থানের নিয়ম, তাই আমরা আরেকটা অভ্যুত্থান দেখে এসেছি এরশাদ বিরোধী। তো সেইখানে তারা 4-5 মাস পরে আমরা 32 নাম্বার ভাঙতে দেখলাম, এবং সেই আপনার আয়োজন করে ভাঙতে দেখলাম। আপনার কখন একটা বুলডেজার যায়, বুলডেজার দিয়ে পৃথিবীতে বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে বুলডেজার দিয়ে আমরা কখনো এই 71-ও ভাঙতে দেখি নাই। তারপরে আগে আমরা এইটা দেখি নাই। আমরা দেখলাম সরকারের একটা নীরব সমর্থন না থাকলে বুলডেজার জোগাড় হয় না। পুলিশ অনেক কিছু করতে পারে, আর্মি অনেক কিছু, কারণ সেই দিনও মাঠে আর্মি ছিল। আজকে যেভাবে রংপুরে ধরেছে, আজকে যদি আমি সেনাবাহিনীকে বলি এই ধরাটা যদি 3 মাস আগে ধরতেন, পৃথিবীতে ফেরাউনের লাশ দেখে কিন্তু বোঝানো হয় যে এটা ফেরাউন, এই অত্যাচার করেছিল। আমি কিন্তু 32 নাম্বারকে ধারণ করে বলছি না, আমি ধারণ করে বলছি খারাপেরও টিকে থাকার অধিকার আছে, ভালোর আছে। খারাপকে তার শাস্তির মাধ্যমে টিকে থাকবে। ওই বাসাটার সামনে দিয়ে গেলে মানুষ যেন বলে এটা এইখানে এই করা হতো। আজকে আপনি কোথায় বলবে? এই ছেলেরা তো সব ইতিহাস চুরমার করে দিল। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তাহলে আপনার ভাঙলো কে? এই যে অভ্যুত্থানটা নষ্ট করলো কে? এদেরকে শিখালো কে? নিশ্চয়ই পিছনে যারা আছে মাস্টার মাইন্ড তারা। আজকে এতদিন পরে হঠাৎ করে আপনার নিশ্চয়ই জিএম কাদের খারাপ হয় নাই। জিএম কাদের খারাপ ছিল, আওয়ামী লীগের 15.5 বছরই তারা খারাপ ছিল, তাদের কৃতকর্ম খারাপ ছিল। এতদিন আপনারা কিছুই করলেন না। হঠাৎ করে একজন লোকের মানুষের বাড়িতে গেলেন হামলা করতে,
এবং আপনারা সিনিয়র নেতৃবৃন্দ সহ কেমন এটা কিভাবে সম্ভব? আপনারা গাজীপুরে গিয়ে ডাকাতি করতে গিয়ে ওখানে আপনারা মব করতে গেলেন, মবের শিকারও হলেন। মব করতে গেলে সবাই তো আপনার ছেড়ে দেবে না, এটা কেউ কোথাও কোথাও শিকার হতে হবে। তো আপনার এই জিনিসগুলা এটা কোনোটাই ভালো না। আমি সেনাবাহিনীর আজকে যে তারা হস্তক্ষেপটা করেছে এটার দরকার ছিল, এটার থামা দরকার। মব কখনো চলতে পারে না, মব কেউ পছন্দ, মব থামাতে হবে। আর আপনার অভ্যুত্থান চলমান না, অভ্যুত্থান 10 বছর 15 বছর 20 বছর একবার আসে। জি, মুজাহিদুল ইসলাম শাহীন, আপনার বেশ কয়েকটা প্রসঙ্গ এসেছে। আপনার আদৌ আপনার রাজনৈতিক দল কিনা বা রাজনৈতিক দল হয়ে ওঠার জন্য যে কার্যক্রম, নিবন্ধন পাওয়ার জন্য সেটা আপনারা করছেন কিনা, বা এই যে নির্বাচনের ব্যাপারে বিএনপি একাই চাচ্ছে বা যেটা সুলতান মাহমুদ বলেছে, আপনার কি জবাব? যেখানে আমাদের জবাব হলো, মানে আমাদের দল গঠন হয়েছে 28শে ফেব্রুয়ারি 2025 সালে, সেখান থেকে এখন 4 মাস চলে। এই দলের নিবন্ধন কমিটির দায়িত্ব আমার। নিবন্ধনের জন্য হলো আইনের রিকোয়ারমেন্ট হলো 200 উপজেলার কমিটি লাগবে এবং অফিস লাগবে, পাশাপাশি 25টি জেলার কমিটি লাগবে। তো সেই কার্যক্রম কিন্তু আমাদের চলমান আছে। আপনি মানে ইতিমধ্যে দেখেছেন যে সার্জিস এবং হাসানাত এই দুইজন কিন্তু দেশের 2 প্রান্তে কিন্তু সফর দিয়েছেন এবং গণমানুষের যে উপস্থিতি ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা। তো আমাদের দলের নেতৃবৃন্দ গ্রামে গঞ্জে যাচ্ছেন, বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন, জনসমর্থন আদায় করতেছেন। পাশাপাশি আমাদের একটা টিম রেজিস্ট্রেশনের জন্য আমরা কাজ করতেছি। সুতরাং ইলেকশন কমিশনে আমরা আবেদন করেছিলাম যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য সময় একটু বাড়িয়ে দেন। সেক্ষেত্রে ইলেকশন কমিশন 22 জুন পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। আমরা 22 জুনের মধ্যেই আশা করি অবশ্যই আমরা আবেদন করব এবং তার প্রেক্ষিতে আমাদের নিবন্ধন আশা করি হবে, যদি আমরা আইনের রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারি। সেকেন্ড বিষয় হলো, আপা বলেছেন যে এরশাদ বিরোধী আন্দোলনের পরে তারা দেখেছেন এরশাদ বিরোধী আন্দোলনে কয়জন মারা গেছে। আপনার হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, গণ আন্দোলন, যে একটা মানে লার্জ মানে ম্যাসাকার হয়েছে এখানে, সেই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কেন আন্দোলনে, কেন 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি? আপনি দেখেন এই যে ভোটের যে অবস্থাটা হলো, আপনার হলো সুপ্রিম কোর্ট বারের নির্বাচনটা আপনার হলো মানে কলুষিত হয়ে গেল। এখানেও মানে কি বলে কারচুপি করেছে, প্রত্যেকটা জেলা বারের ইলেকশন কারচুপি করেছে। আপনি বিজিএমের ইলেকশন দেখেন, অমুক জায়গার ইলেকশন দেখেন, সব জায়গায় আওয়ামী লীগ থেকে যে প্রেসক্রিপশন দেওয়া হতো সেটাই মানে ওখানে ফলো করা হতো। আপনি দেখেন এগুলোতে কিন্তু আপনি যে নির্বাচনের কথা বলছেন ট্রেড বডিতে কোনো নির্বাচন হতো না, এটি বলে দেওয়া হতো যে অমুক অমুক হবে, তাকে হতো, ইলেকশন হতো। কিন্তু আগে তো হতো। আপনি দেখেন আজকে এই হলো গতকালকে বিজিএমের ইলেকশন হলো, সেখানে কিন্তু এই মানে বিপ্লবের পরবর্তীতে কিন্তু আপনার হলো মানে ঠিকই কিন্তু নির্বাচন হয়েছে এখানে, সেখানে কিন্তু কোনো সিলেকশন হয়নি। তার মানে কি? তার মানে হলো পরিবেশ ফিরতে শুরু করছে এখন। এই জন্যই তো আমাদের ভয়, এই যে ছাত্র জনতা আন্দোলন করলো, এই বিপ্লব করলো, এই বিপ্লবে তো কোনো দল শুরুতে আগাই আসে নাই। শুরুতে বিএনপি বলেছিল যে এই বিপ্লবের সাথে আমাদের সম্পর্ক নাই। পরবর্তীতে যখন বিপ্লব সফল হয়ে গেল, এখন তারা নির্বাচনের জন্য আসছে, হলে এটা বাস্তবায়ন করতে হবে খুব দ্রুত। আমাদের চাহিদা কি? আপনি কি মনে করেন আগামীকালকে বা ডিসেম্বরে ইলেকশন হলে এনসিপি ক্ষমতায় যাবে? আমরাও বিশ্বাস করি না যে এনসিপি ক্ষমতায় যাবে। কিন্তু বিষয়টা হলো যে আমরা ক্ষমতায় না গেলেও আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় হলো যেন সংস্কারটা হয়ে বাংলাদেশটা যেন স্মুথলি চলে, সমস্ত নির্বাচনে যেন মানুষজন ফ্রি ফেয়ার ভোট দিতে পারে, মানুষের জন্য শঙ্কা না থাকে, কেউ কারচুপি করে নিয়ে যাবে সেইটা যেন না হয়। আর আরেকটা বিষয় আপনি দেখেন, যদি কিছু বলেন, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনি সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ভোটের যে নিরাপত্তা সেটা কে দিবে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি এই মুহূর্তে সেইভাবে মানে ক্যাপাবল হয়েছে কিনা, আপনাকে এটাও এটাও মাথায় রাখতে হবে। সারা দেশের যা পরিস্থিতি, আপনি দেখবেন যে আবারও সেই ভোট ছিনতাই হবে যদি আপনি কার্যকর আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি মানে নির্বিঘ্ন করতে না পারেন। এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো, আপনি দেখেন আজকের পত্রিকা, আপনি দেখেন সারা দেশের হাট বাজার দখল, বিভিন্ন জায়গায় দখল, টেন্ডার, এগুলো কারা করতেছে? একটি রাজনৈতিক দলের আপনি নাম কিন্তু সেখানে পাবেন। মবের বিষয়ে যে কথাটা বলা হচ্ছে, আমাদের কোনো নেতৃবৃন্দ কোথাও প্রতিবাদ করতেছেন, সেটাকে এখন চিত্রায়িত করা হচ্ছে মব হিসাবে। সেকেন্ড বিষয় হলো, আপনি দেখেন আপা যেটা বললেন যে 32 নম্বর কেন ভাঙলো, শেখ হাসিনা এই বিপ্লবের পরে তার কি কোনো মানে রিপেন্টেন্স আছে? শেখ হাসিনা যখন বাংলাদেশের এই ছাত্র জনতাকে আবার হত্যার হুমকি দিল, তখন কিন্তু 32 নম্বরে কিন্তু লোকজন গিয়ে ভেঙে দিল। প্রত্যেকটা বিষয়ের সিগনেচার আছে। শেখ হাসিনার স্বৈরাচারের বা তার ফ্যাসিজমের কিন্তু সিগনেচার কয়েকটা জায়গায় আছে। তার মধ্যে একটা ছিল হলো আপনার মানে গণভবন, সংসদ ভবন, 32 নম্বরে অন্যতম ছিল। গণভবন, সংসদ ভবনে কিন্তু মানুষজন জিদের কারণে, ক্ষোভের কারণে ওখানে ঢুকে গেছে। ওখানে কিন্তু তারা গিয়ে ওখানে লুটপাট করবে এই জন্য কিন্তু যায়নি। হাসিনা ওখান থেকে গেছে, হাসিনা ওখানে ছিল, সুতরাং আমরা ওখানে গিয়ে দেখি কী অবস্থা। শেখ হাসিনা যখন 32 নম্বর ভাঙা হলো, তার আগে কিন্তু সে কিন্তু উস্কানি দিয়েছিল।
আপনি দেখেন জিএম কাদের গত কয়েকদিন যাবৎ কীভাবে কথা বলতেছেন, তার বাড়িতে কিন্তু জনতা বিক্ষুব্ধ হয়ে গেছে। কেন গিয়েছে? জিএম কাদের এই আপনার ফ্যাসিস্টের সহযোগী ছিল, প্রত্যেকটা নির্বাচনে তাকে সহযোগিতা করেছে এবং এই ফ্যাসিজমের অন্যতম লিড ছিল আপনার হলো মানে জিএম কাদের। সুতরাং তিনি যখন বাংলাদেশের এনসিপির বিরুদ্ধে বলে, বাংলাদেশের বিপ্লবের বিরুদ্ধে বলে, তখন কিন্তু মানুষজন খেপে গিয়ে কিছু তো করতেই পারে। এটা খুবই আমার কাছে মানে অস্বাভাবিক মনে হয়নি। বাট জিএম কাদেরদের উচিত, তাদের উচিত হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কথা বলা।